জেএমআইয়ের সরবরাহ নিম্নমানের মাস্কে ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা। তথ্য দিল কেন্দ্রীয় ঔষধাগার, ভুলের অজুহাত মানতে নারাজ চিকিৎসকরা। দেশে করোনা আক্রান্ত 2000 ছাড়ালো, আরো 9 জনের মৃত্যু। নারায়ণগঞ্জের পর হটস্পট গাজীপুর, বিশ্বে মৃত্যু ছাড়ালো 1.5 লাখ। করোনায় বিশ্বে দুর্ভিক্ষ হলেও মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। করোনায় নিহতদের স্মরণে সংসদের শোক। করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা, সাধারণ অসুখে টেলিমেডিসিনই ভরসা। জরুরি ছাড়া আসতে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরাও। করোনায় লকডাউন এলাকা বাড়ছে, নির্দেশনা না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় জানা যায় লাখো মানুষ ঘরে রাখতে সারা দেশে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। প্রাণের খোঁজে এখন অনেক মানুষ, চরম দুর্দিনেও নগরবাসীর পাশে নেই ঢাকার 2 মেয়র। দায়িত্ব বুঝে পাওয়ার অপেক্ষা না করে মাঠে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং করোনা দুর্যোগের মাঝেও ইতিবাচক চিন্তায় দেশের আর্চার রোমান সানা নিজেকে করতে চান আরো পরিণত, ঘরে বসেই খোঁজ রাখছেন বিশ্ব তারকারা। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারদাস জুই এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম। একটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। N95 মাস্কের মোড়কে নিম্নমানের মাস্ক তৈরি করে জেএমআই নামে এক প্রতিষ্ঠান। করোনা যুদ্ধে হাসপাতালগুলোই ভুলবশত সরবরাহ করা হয় এই মাস্ক বিতর্কের মধ্যে এমন তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন, ভুলের অজুহাত গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় এই ভুল অমার্জনীয়। তবে কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে হাসপাতালে পাঠানো নিম্নমানের N95 মাস্ক ফিরিয়ে নেওয়া হয়েছে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। এগুলো আসল N95 মাস্ক। আর চিকিৎসকদের দাবি, N95 মাস্কের মোড়কে ঠকিয়ে হাসপাতালগুলোয় দেওয়া হয়েছিল এই ধরনের মাস্ক, যেগুলো করোনা ভাইরাস প্রতিরোধী নয়, বরং নিম্নমানের। গেল 1 এপ্রিল মাস্ক হাতে পাওয়ার পর মুগদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এগুলোর কার্যকারিতা নিয়ে পুনর্মূল্যায়নের সুপারিশ করে। কয়েকজন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মাস্কের কার্যকারিতা ও মান নিয়ে প্রশ্ন তুললে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এই বাস্তবতায় বিএম-এর মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল বললেন, মাস্কের মোড়কে শুধু N95 সিল মারা, কিন্তু এটা পুরোটাই নকল। তারা N95 মাস্কের আড়ালে মুড়োকে ওইগুলা তারা সারা বাংলাদেশে সাপ্লাই করছে। এই এফেক্টের ওয়ান অফ দ্য কারণ বাই করছে যে দিস আর নট দ্য প্রপার মাস্ক। সুতরাং রোগীদের কাছ থেকে এগুলো ছড়াই যাচ্ছে আমাদের ডাক্তার এবং স্টাফ। একটা সিএমএইচও বলতেছে ভুলবশত দেওয়া হয়েছে, এটা N95 মাস্ক না। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, তারা জেএমআইকে কোনো কার্যাদেশ দেয়নি, তবে প্যাকেটের গায়ে লেখাটি ভুল ছিল। জেএমআই নর্মালি আমাদেরকে যেগুলো দেয়, তাদেরকে আমরা যে ওয়ার্ক অর্ডার দেই নাই, ওরা আমাদেরকে গ্লোভস দেয়, আমাদেরকে মাস্ক দেয়, নর্মাল মাস্ক, কিন্তু ভুল করে তারা একটা প্যাকেটের গায়ে তারা N95 দেখে, কিন্তু ভিতরে হচ্ছে নর্মাল মাস্ক। আমি পরিচালক হিসেবেও কিন্তু সবাইকে, যাদের কাছে এটা গিয়েছে, আমি তাদেরকে বলেছি যে এটা আসলে নর্মাল মাস্ক, এটা N95 না। বেশ আগেই কিন্তু, এখন থেকে নিয়ে 15-20 দিন আগে, এবং ভুল হয়ে গেছে। তারা এই যতগুলো মাস্ক দিয়েছে নর্মাল মাস্ক, এটা তারা উজ্জ্ব করে নিয়ে গেছে। যে প্রতিষ্ঠান এসব মাস্ক তৈরি করে সরবরাহ করেছে তার নাম জেএমআই, যার অবস্থান মুন্সিগঞ্জের গজারিয়ায়। চিকিৎসক সমাজ এটাকে ভুল মানতে নারাজ। N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করে যারা এখন বলছে যে এটি ভুলক্রমে করা হয়েছে, তা আসলে গ্রহণযোগ্য নয়। যদি ভুলই হতো, তাহলে যারা এই মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের কেন বদলি, শোকজ সহ নানা রকমের হয়রানি করা হলো? আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাই এবং এই মাস্ক নামের যে প্রহসনটি করা হলো তার বিচার চাই। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পক্ষ থেকে জানানো হয়েছে সব মাস্ক ফিরিয়ে নেওয়া হয়েছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 9 জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 84 জন। নতুন করে 306 জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে
2144 জন। শনিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মির্জাদে সেবরিন আফতোরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নতুন দিন মানেই যেন মৃত্যুর মিছিলে নতুন নতুন মুখ, সেই সাথে দ্রুত গতিতে দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যাও। 24 ঘন্টার হিসেবে শনিবারের দেয়া তথ্যে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এ নিয়ে মোট মৃত্যু 84 জনের। আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে আরও 306 জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত 2144 জন। তবে এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 8 জন। সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই এরকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা 8, সর্বমোট 66 জন। 24 ঘন্টায় 2114টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 500 জনের বেশি, বাকিরা বাসায় কোয়ারেন্টাইনে। এর মধ্যে আইসিইউ সাপোর্টে 27 জন। গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 66 জন এবং বর্তমানে আছে 599 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 32 জন এবং এ পর্যন্ত 512 জন আইসোলেশন মুক্ত হয়ে নরমাল স্বাভাবিক জীবনযাপন করছেন। 24 ঘন্টায় ঢাকার বাইরে বেশি সংক্রমিত নরসিংদী জেলায়। হ্যালো, ডক্টর হাবিবুর রহমান খান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ঢাকাকে ঘিরে ফেলেছে করোনা ভাইরাস। দেশে করোনা আক্রান্তের 75%ই ঢাকা বিভাগের। ঢাকার নারায়ণগঞ্জের পর এবার করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে গাজীপুরে। সংক্রমণের নতুন হটস্পট হতে যাচ্ছে গাজীপুর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি ও লকডাউন কার্যকর না হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদন। শুরু থেকেই ঢাকা করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে আছে। এরই মধ্যে ঢাকা সিটির 100টির বেশি জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা 636 জন, যা মোট আক্রান্তের 40%ই ঢাকার বাসিন্দা। ঢাকার সংলগ্ন দ্বিতীয় সর্বোচ্চ রোগী নিয়ে নারায়ণগঞ্জ আক্রান্তের দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিদেশ থেকে যারা আসছে তাদের সিংহভাগ ঢাকায়, নারায়ণগঞ্জে, গাজীপুর, তাদের সিংহভাগ যেহেতু তাদের মাধ্যমেই আসছে, সুতরাং স্বাভাবিক কারণেই সেই সংক্রমণগুলো এখানেই হয়েছে। তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী আছে গাজীপুরে। গত এক সপ্তাহে এই জেলায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় 14 গুণ। গাজীপুরে 16 মার্চ প্রথম ইতালি ফেরত এক ব্যক্তির মধ্যে সংক্রমণ ধরা পড়ে। 10 এপ্রিল আক্রান্ত রোগী বেড়ে হয় 6 জন। এরপর থেকে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে গাজীপুরে। আপনি এই 5টা স্যাটেলাইট শহরকে যদি সাথে নেন, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, তাহলে এটা টোটাল মিলিয়ে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের গাজীপুরে অসংখ্য কারখানা আছে, সেগুলো যদি সাথে নেন তাহলে এটা আসলে বাংলাদেশের একটা বড় এপিসেন্টার হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। গত কয়েকদিন থেকে ঢাকার চারপাশের জেলাগুলোতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। ঢাকা বিভাগের 13টি জেলাতে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। সারা দেশে মোট আক্রান্তের 4 ভাগের 3 ভাগই এই বিভাগে। বাকি অঞ্চলগুলোতে আমাদের যাতায়াত সীমিত করতে হবে, যথাসম্ভব ঘরে থাকতে হবে, এবং তার পাশাপাশি আমরা ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসা, তাদের টেস্ট করা এবং তাদেরকে পৃথক করে ব্যবস্থা করতে হবে। সহজ কথা দুটোই, যে আপনাকে আইসোলেশনটা খুব ভালো করে করতে হবে এবং কোয়ারেন্টাইনটা খুব ভালো করে করতে হবে। এটা হলো না ছড়ানোর জন্য। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব জুড়ে মৃত্যুর মিছিল এখনো থামেনি। 24 ঘন্টায় নতুন করে 8,653 জনের মৃত্যুতে বিশ্ব জুড়ে মারা গেছেন 1,54,000। আক্রান্ত হয়েছেন মোট 22,58,000-এর বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে 2,500 মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37,000-এ। মৃত্যুর তালিকায় প্রতিদিন যোগ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নামও। নাহিদ সিহাদের ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে শুক্রবার মারা গেছেন ২৫০০ মানুষ, আক্রান্ত হয়েছে ৩২,০০০-এর বেশি। এই অবস্থায় দেশজুড়ে লকডাউন বিরোধী বিক্ষোভে সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যগুলোর কার্যক্রম স্বাভাবিক করে তোলার বিষয়ে ট্রাম্পের ইন্ধন যুক্তরাষ্ট্রের জন্য আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে ইউরোপের করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। ইতালি, স্পেন ও ফ্রান্সে আক্রান্ত ও মৃত্যু কমেছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তার দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে যুক্তরাজ্যের অবস্থার এখনো কোনো পরিবর্তন আসেনি। করোনা ভাইরাস মহামারী ছড়ানোর নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে আফ্রিকা মহাদেশ। শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত সেখানে অন্তত ১৯,০০০ মানুষ আক্রান্ত এবং প্রায় ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বেশ কটি প্রাণীর উপর কোভিড-19-এর টিকা প্রয়োগ করে আশার আলো দেখতে পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ফলে আগামী সপ্তাহে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, পরীক্ষার আগেই ব্যাপক হারে টিকা উৎপাদনে লেগে পড়েছেন ব্রিটিশ গবেষকরা। নাহিদ সিহান, নিউজ 24। করোনা দুর্যোগের কারণে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অনুষ্ঠিত হলো সংসদের সংক্ষিপ্ততম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশের জন্য এর প্রভাব না পড়ে, সেজন্য ৩ বছরের অর্থনৈতিক পরিকল্পনা করেছে সরকার। শাহালি জয় রিপোর্ট। বিশেষ করে 2001-এর সংসদ সদস্যদের উপস্থিতি হাতে গোনা, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। কোরাম সংকট পূরণে অধিবেশনে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঢাকা ও এর আশেপাশের সংসদ সদস্যরা এবং ঢাকায় অবস্থানরত মন্ত্রিসভার সদস্যরা। করোনার কারণে অনুষ্ঠিত একাদশ সংসদের ৭ম অধিবেশনের ব্যাপ্তি ছিল মাত্র সোয়া ঘণ্টা এবং সংসদ আহ্বান কাজে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত কার্যসূচিতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও চলছে এক অস্বাভাবিক পরিস্থিতি। সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র, কোনো কিছু কাজে লাগলো না। একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির। প্রধানমন্ত্রী জানান, দেশে করোনা শনাক্তের পর্যাপ্ত কিট মজুদ রয়েছে। এ পর্যন্ত 92,000 পরীক্ষার কিটস সংগ্রহ করা হয়েছে, 20,000 বর্তমানে সেটা বিতরণ করা হয়েছে এবং 72,000 মতো মজুদ রাখা হয়েছে। আর এই কিট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজে এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হবে। অভাব হওয়ার কোনো লক্ষ্য নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি। দুস্থদের জন্য আরও 50 লাখ রেশন কার্ড বিতরণ করার পরিকল্পনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, দেশের 5 কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনবে সরকার। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসম্পন্ন। যে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি, ফল মূল, যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয়। করোনা সংক্রমণ রোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে সেভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোয় কমেছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সংক্রমণের ভয়ে খুব প্রয়োজন ব্যতীত রোগীরা হচ্ছেন না হাসপাতালমুখী। আর রোগীরা বলছেন, সাধারণ অসুখে টেলিমেডিসিনই একমাত্র ভরসা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন যে হাসপাতালের বহির্বিভাগে গড়ে 6,000 রোগী আসেন, সেখানে দিনভর অপেক্ষার পর মিলছে হাতে গোনা রোগীর সন্ধান। এমন চিত্র দেশের প্রায় সব হাসপাতালেই। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে তৈরি হচ্ছে না রোগীদের ভিড়। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলছেন, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে রোগীরা এখন হাসপাতাল বিমুখ। খুব গুরুতর অসুস্থ না হলে হাসপাতালের দিকে তারা আসতে চায় না, কারণ তারা মনে করে হাসপাতালে গেলে আমি সংক্রামক হওয়ার একটি আশঙ্কা আছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতাল বিমুখ হলেও সাধারণ অসুস্থতায় টেলিমেডিসিন সেবা নিচ্ছেন অনেকেই।
করোনা পরিস্থিতির এই ভয়াবহতার কারণে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে শারীরিক ছোটখাটো সমস্যাগুলোর জন্য আমরা হাসপাতালগুলোতে যাচ্ছি না। পরে বসে টেলিফোনের সাহায্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এমন মহামারী পর্যায়ে রোগীদের সংক্রমণের কথা ভেবেই জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে আসতে নিরুৎসাহিত করছেন তারা। মানুষের মধ্যে যে কোনো মহামারীর সময় এক ধরনের মৃত্যু আশঙ্কা বিরাজ করে এবং একই সাথে সে মনে করে যে যদি তার এই রোগটি ধরা পড়ে তাহলে তাকে সমাজ এবং পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হবে। গবেষণায় দেখা গিয়েছে শতকরা 40 থেকে 48% সংক্রমণ ডাক্তারের চেম্বার এবং হাসপাতাল থেকে হয়ে থাকে। এজন্য আমরা বলবো এই সময়ে একান্ত প্রয়োজন না হলে কেউ যেন ডাক্তারের চেম্বার অথবা হাসপাতালে অ্যাটেন্ড না করে। তবে জরুরি প্রয়োজনে হাসপাতাল ভীতি পরিহার করে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এরকম মহামারী পরিস্থিতিতে রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নেয় শ্রেয়। আর অন্যদিকে রোগীরা বলছেন, সংক্রমিত হবার ঝুঁকি এবং ভয় থাকার কারণে হাসপাতালে আসতে নিরুৎসাহিত হচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনা পরিস্থিতির মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার নামাজে লাখো মানুষের উপস্থিতির দায় নিতে চাচ্ছে না কেউই। শনিবার সকালে জেলার সরাইল উপজেলায় লকডাউনের তোয়াক্কা না করে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবাইরের জানাজায় অংশ নেয় প্রায় 1 লাখ মানুষ। এ নিয়ে প্রায় সব মহলে তীব্র সমালোচনা চলছে, কিন্তু কিভাবে এত মানুষ জড়ো হলেন তার সদুত্তর দিতে পারেনি স্থানীয় প্রশাসন। মাসুক হৃদয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ছবি দেখলে কে বলবে করোনা সংক্রমণের তৃতীয় স্তরে বাংলাদেশ, যেখানে প্রতিদিনই নতুন শনাক্ত রোগীর পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবাইর আহমেদ আনসারি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাজ পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। জানাজার নামাজ পড়ানোর উদ্দেশ্যে মরদেহ সকালে ব্যাটতলা এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে আনা হয়। দলে দলে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ ব্যাটতলা এলাকায় জড়ো হন। মাদ্রাসা মাঠে জায়গা না হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অন্তত 2 কিলোমিটার অংশে জানাজায় অংশ নেন মানুষ। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণেই তার মরদেহ দাফন করা হয়। দায়িত্বহীনতা নাকি জুবাইর অনুসারীদের সঙ্গে আপোষ? প্রশ্ন উঠছে, লকডাউনের মধ্যেও এত মানুষ কিভাবে জড়ো হলেন, যদিও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি স্থানীয় প্রশাসন। গত 11 এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পুরো দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণ রোধে এখনো নির্দেশনা মানছেন না রাজধানীর অনেক মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মানুষ কেন নির্দেশনা উপেক্ষা করছেন, নির্দেশনা কেন মানছেন না? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ জায়েদ। আমরা আসলে প্রায় 1 ঘন্টা আগে থেকে রাস্তাগুলোতে দেখেছি, মূল সড়ক যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেভাবে মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তবে যে অলিগলিগুলো রয়েছে আমরা একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। আপনি একটু যদি ক্যামেরায় দেখেন, অলিগলিগুলো কিন্তু মানুষ এখনো কিন্তু এখানে কিছুক্ষণ আগে অসংখ্য মানুষ ছিল যারা আসলে আসা যাওয়া করছে, ঘোরাফেরা করছে অনেকে। আমরা একটু একজন মানুষকে একটু দেখাতে চাই বা একটু আপনার সাথে একটু কথা বলি। মানে আপনি কি জানেন কিনা যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যাতায়াত নিষিদ্ধ? আপনি জানেন কেন বের হচ্ছেন? এই যে বাসা এখানে আমি গাড়ির চাবি ভুলে রেখেছিলাম, চাবি নিতে আসছি। গাড়ির চাবি বাসা ওই পারে। এটা কি ঠিক হচ্ছে আপনার? না না, ভুলে রেখে আসছি গাড়ির সাথে। আচ্ছা, আমরা আরেকজন মানুষ আছে, আমরা একটু কথা বলি। আপনারা কেন বের হচ্ছেন? সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ হওয়ার একটা নির্দেশনা রয়েছে, যাতায়াত নিষিদ্ধ। আপনি কেন বের হচ্ছেন? আমি একটু কাজ করি, সেই কাজের বিনিময়ে বাইরে আমি একটু ওষুধের জন্য আসি, সেই ওষুধটা আমি নিয়ে যাচ্ছি। ওষুধের জন্য? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অনেক মানুষই কিন্তু অলিগলিগুলোতে এখনো রয়েছেন, যারা আপনি দেখবেন ক্যামেরার মাধ্যমে যদি দেখাই যে বেশ কয়েকটি দোকান খোলা রয়েছে এবং যদি এর মধ্যে একটি ওষুধের দোকানও রয়েছে এবং তারা আসলে এখানে ঘোরাফেরা করছেন।
তো এরকম অসংখ্য ঢাকা রাজধানীর অলিগলি রয়েছে যেগুলোতে আসলে মানুষজন ঘোরাফেরা করেন এবং জটলা পাকিয়ে তারা জনসমাগম সৃষ্টি করছেন। তো এই ছিল আসলে রাজধানীর বিভিন্ন অলিগলিতেই, কিন্তু আমরা কয়েকটি অলিগলিতে আমরা দেখেছি এই ধরনের মানুষের জনসমাগম। তারা হচ্ছে ক্যামেরা দেখে অনেকে চলে যাচ্ছেন, বাড়িতে চলে যাচ্ছেন। এখনো কিন্তু অনেকে সেভাবে পুরোপুরি যে লকডাউন পরিস্থিতি সেটি কিন্তু মানছেন না, কারণ আপনি জানেন যে এই করোনা ভাইরাসের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহ ধরেই বলছে এবং নির্দেশনাও জারি করা হয়েছিল যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। একই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষের যাতায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, সেটি পুরোপুরি এখনো মানছেন না। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাস্তব চিত্র। ধন্যবাদ ফখরুল ইসলাম। পরামর্শের নামে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের এই দুঃসময়ে সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। দুপুরে নিজ বাসায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। কঠোর বার্তার পরও করোনা নিয়ে সরকারের নির্দেশনা মানছেন না অনেক মানুষ। সামাজিক দূরত্ব ভেঙে ভিড় জমাচ্ছেন কাঁচা বাজার সহ টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে। এই অবস্থায় আজ থেকে ঢাকা মহানগরীতে কড়াকড়ি আরোপ করেছে ডিএমপি। মানুষকে ঘরে রাখতে সারা দেশে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলী তালুকদারের প্রতিবেদন। কোভিড-19 বা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলা হলেও তা মানছেন না সাধারণ জনগণ। রাজধানীর মুগদা কাঁচা বাজারের চিত্রই বলে দেয় করোনা নিয়ে সতর্কতা থাকলেও তার উল্টো পথে এখানকার বাসিন্দারা, যেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর 2 নম্বরের পাইকারি কাঁচা বাজারের চিত্রও এক। সতর্কতা হিসেবে 3 ফুট দূরত্ব থেকে কেনাকাটার কথা নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। টিসিবির নিত্য পণ্যের ট্রাকগুলোতেও জড়ো হয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের মধ্যেও নেই কোনো সতর্কতা। সোশ্যাল ডিস্টেন্সটা যদি কেউ মেনটেন্স না করি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি রাস্তাঘাটে না নামি তাহলে আমরা কিভাবে চলবো? ভুলে গেছি আনতে, কাছাকাছি হয়ে পড়তেছে, মানুষের ভিড়ে ঠেলাঠেলির মধ্যে চলে আসতেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের করোনা নিয়ে সতর্ক ও সচেতন করতে টহল দিয়েছে সশস্ত্র বাহিনী। আজকে আমরা সকাল 10টা থেকে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, জীবাণুনাশক ওষুধ ছিটানো, তার সাথে সাথে বিভিন্ন থেকে আমরা ত্রাণও দিচ্ছি। সতর্কতা ও সরকারের নির্দেশনা মানতে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। দোকানে যদি কেউ ক্রয় বিক্রয় করতে যায় সেখানে সোশ্যাল ডিস্টেন্স, কেউ যদি ত্রাণ নিতে যান সেখানে সোশ্যাল ডিস্টেন্সের বিষয় থাকে। আরেকটি বিষয় রয়েছে যে আমরা দেখেছি যে টিসিবির যে দোকানগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। মহানগরের 139টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের পাশাপাশি সামাজিক দূরত্ব ও ত্রাণ বিতরণে সরকারের নির্দেশনা মানতে কঠোর ভূমিকা পালন করবে ঢাকা মহানগর পুলিশ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ক্ষুধার্ত ত্রাণ বঞ্চিত নাগরিকদের অভিযোগ, ঢাকার নবনির্বাচিত 2 মেয়রকে পূর্ণাঙ্গভাবে পাশে পাচ্ছেন না তারা। ভোটের আগে দাঁড়ে দাঁড়ে ঘোরা প্রার্থীরা এখন করোনা পরিস্থিতিতে ভোটারদের পাশে নেই। এক পক্ষ বলছেন তারা এখনো দায়িত্ব বুঝে নেননি। বিশ্লেষকরা পাল্টা প্রশ্নে বলছেন, মানুষের জন্য কাজ করতে কি শুধু দায়িত্বের জন্য অপেক্ষা করতে হয়? বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। এই মানুষগুলোর ভিক্ষার অভিজ্ঞতা নেই। কথা বলে জানা যায় কেউ নির্মাণ, কেউ মুদি দোকানি, আর কেউ ছোটখাটো ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করত। আজ তারাই ত্রাণ প্রত্যাশী। করোনা সংকট এরই মধ্যে দারিদ্র্যসীমা রেখা কিছু মানুষের মাথার ওপরে তুলেছে। আমি করতাম হলো পাইলিংয়ের কাজ, পাইলিংয়ের কাজও সরকার বন্ধ করে দিচ্ছে। খাওয়ানোর অভাবে আমরা রাস্তায় বয়ে রয়েছি। এখন যে মেয়র আছে, নেতা ফেতা হাবিজাবি আছে, আমরা তো ওদেরকে চিনি না। আর ওদের কাছে যদি আমরা যাই, জাগারক চেনে, নেতা ফেতায় ওদের কাছে এসে দিয়ে যায়। এই যে কমিশনের কাছে যাই,
তারা খালি স্লিপ নেয়, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার দাবার কোনো কিছুই পচে না। এই জীবনে কখনো করিনি, এই করতেছি, এখন পেটের রাস্তায় দাঁড়াইতে হইতেছে। অথচ মাত্র 3 মাস আগে হয়তো রাজধানীর এই রাস্তাতেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মেয়র প্রার্থীরা মিছিলের বহর চালিয়েছিলেন। তার কয়েকদিন পর এসব মানুষের ভোটেই জয়ের মালা গলায় উঠেছে, শপথও নিয়েছেন তাদের পাশে থাকার। তবে বাস্তবতা হলো ঢাকার নিম্নবিত্ত ভোটার ও তাদের পরিবারের মানুষেরা ভালো নেই। গণমাধ্যমকে সামনে পেলেই অভিযোগের অন্ত নেই। না কায় মরতেছে, আমরা তো কাজ পারি না, ও নিজের জীবন নিজে যাওয়া লাগবে, এছাড়া আমরা পুঁজি নাই। কমিশনারে আয় না, মেয়রের চিন্তা করতে আছে, ভোট চাইছে, উনি পাস হইছে, উনি চলে গেছে গা। 7,500 ভোটার থাকে আর 5 লাখের মতো মানুষ থাকে, তাহলে যদি আপনি 50টা প্যাকেট দেন ত্রাণ, তাহলে আমি কার কাছে দিব? ঢাকার নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেও এখনও আনুষ্ঠানিক দায়িত্ব নেননি। বিশ্লেষকরা বলছেন, মাঠে না থাকার পেছনে এই অজুহাতটি দেখাতে পারেন তারা। কিন্তু ভোটারদের পাশে থাকতে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়া কি খুব জরুরি, এই প্রশ্নও তুলেছেন তারা। যে সময়টা প্রাথমিক পর্যায়ে ছিল, তাদের করার অনেক কিছু ছিল, সেক্ষেত্রে আতিক সাহেব কিছুটা করেছেন। আর দক্ষিণের যিনি হয়েছেন তিনি তেমন কোনো তৎপরতা আমার চোখে করে নাই। আমি ব্যর্থতা বলবো না, তারা এই জিনিসটা গুরুত্বই বুঝে না। শপথ নিয়েছেন, তাদের কার্যক্রম এখনো শুরু হয় নাই, কিন্তু যেহেতু তারা জনপ্রতিনিধি, দৈনিক আয়ের উপরে নির্ভরশীল এবং ভিক্ষুক, তাদের ব্যাপারে যদি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই মানুষগুলি করোনাকে ভয় না করে ক্ষুধার তাগিদে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে, বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রমের সাথে জড়িত হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষায় পাশ করতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষও মন থেকে তাদের সত্যিকার নগরপিতা হিসেবে গ্রহণ করবে না। নবনির্বাচিত মেয়রদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়। হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় গেল বছরের শেষ দিক থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী ছিলেন জাহানারা হক। সিরাজুল হক 2002 সালে মারা যান। বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর ছিলেন সিরাজুল হক। দ্রুত গতিতে এগিয়ে চলছে করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার ও আইসিইউ ইউনিটের নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালের বেড, আইসিইউ সরঞ্জাম সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী আর 4-5 দিনের মধ্যে সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হবে এই হাসপাতাল। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে সৃষ্টি হচ্ছে হাসপাতালের বেড সংকট। এই দুঃসংবাদের মধ্যে আশার সংবাদ হলো, বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে। করোনা রোগীদের চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় হাসপাতাল। বৈশ্বিক দুর্যোগ ঘনীভূত হওয়ার আশঙ্কা থেকেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য সরকারকে প্রস্তাব দেয় বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রস্তাবে সাড়া দিয়ে 2013 শয্যার আইসোলেশন ও 71 শয্যার আইসিইউ সেন্টার নির্মাণ কাজ শুরু করে সরকার। অবকাঠামো আগে থেকেই নির্মাণ থাকায় বেশি বেগ পেতে হচ্ছে না এই অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। আর মাত্র কয়েকদিনের মধ্যে দৃশ্যমান হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই হাসপাতালটি। এখানে ফার্নিচার বা এগুলো রাখলে ধুলাবালিতে নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা ওখানে রাখছি। এরপরে আমরা এটা যখন ম্যাটটা লেআউট হয়ে যাবে তখন আমরা পর্যায়ক্রমে এগুলো সব নিয়ে আসবো। আর আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ আমরা সন্তোষজনক পর্যায়ে আছে। টার্গেট আছে যে 23 তারিখের মধ্যে আমরা শেষ করব। এদিকে দেশের এই সংকটময় মুহূর্তে বেশিরভাগ মানুষ যখন ঘরবন্দি, তখন ঝুঁকি থাকা সত্ত্বেও এই কাজে সম্পৃক্ত হতে পেরে গর্বিত বলে মনে করছেন কলাকৌশলীরা। আমরা এখানে এখন এসিগুলো সব সেট করতেছি, আমাদের ওভারের লাইটগুলো সব সেট করা আছে, দেন আমাদের ডোরগুলো এখন লাগানো হচ্ছে। আমরা আশা করতেছি যে আগামী কালকের মধ্যেই আমাদের যে মেইন বেসিক লজিস্টিক্স ওয়ার্কটা শেষ হয়ে যাবে। করোনাকে ভয় করে কিছু না, এটাকে আমরা জয় করার জন্য আমরা কাজ করতেছি। যারা আসবে ওরাও যেন একটা জয়ের মনোভাব নিয়ে এখান থেকে বিদায় হতে পারে। কাজ শেষ হলে করোনা মোকাবেলায় এই অস্থায়ী হাসপাতালটি দেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মহামারী করোনায় পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে, থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে এমন হতাশার মাঝেও ইতিবাচক চিন্তা ধারণ করছেন দেশছেড়া আর্চার রোমান সানা। দীর্ঘ সময়ে নিজেকে আরো বেশি পরিণত করতে চান তিনি।
কোচের নির্দেশনা মেনে বাড়িতে বসিয়ে নিচ্ছেন প্রস্তুতি। মনে করে আরো 1 বছর আমি টাইম পেলাম, তো আমি জিনিসটা পজিটিভলি নিচ্ছি এবং আমি আরো 1 বছর যেহেতু বাড়তি পেলাম, আমি চাই যে এখানে আরো নিজেকে ভালো মতো প্রস্তুত করে আমি অলিম্পিকে যে বাংলাদেশকে একটা বেস্ট রেজাল্ট উপহার দিতে চাই। আমার বডির জন্য আর কি ভালো, সেই ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমাদের কোচ মার্টিন উনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন এবং সেগুলো আমরা করোনার দিনগুলোয় আর সবার মতো 4 দেয়ালে বন্দী ক্রীড়াঙ্গনের তারকারাও, তবে ঘরে বসেই খোঁজ খবর রাখছেন একে অন্যের। গল্প আড্ডায় মেতে উঠছেন, অবসর সময়ে মাঠ ও মাঠের বাইরের মজার সব ঘটনা অভিজ্ঞতা শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। টেনিস কোর্টে বছর জুড়ে ব্যস্ততা, হঠাৎ ব্যস্ত জীবনে নেমে এলো অপ্রত্যাশিত অবসর। গৃহবন্দী হয়ে সময় কাটছে অ্যান্ডি মারের। অন্যদিকে নোভাক জোকোভিচ, তারও দশা একই। গ্র্যান্ড স্ল্যাম নিয়ে ভাবনা আপাতত বেশ দূরের। মুঠোফোনে আড্ডায় মেতে উঠলেন দুই তারকা। গল্পের বিষয়, খেলার জগতে না আসলে অন্য কোন পেশা বেছে নিতেন। ছোটবেলা থেকে আমি বিজ্ঞান পড়তে ভালোবাসি। টেনিসে না আসলে খুব সম্ভবত বিজ্ঞানী হতাম। আমার আগ্রহ ছিল ফুটবলে, কিন্তু এখন মনে হচ্ছে যদি চিকিৎসক হতে পারতাম। মানুষের সেবা করার চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে। ফুটবল ক্যারিয়ারে নিজ দেশ ইতালির ক্লাবগুলোয় বেশি খেলেছেন মারিও বালোতেল্লি। তবে সাবেক ফরাসি খেলোয়াড় থিয়েরি অরির প্রশ্নে বালোতেল্লি বলেন তার কাছে সেরা ইংলিশ প্রিমিয়ার লিগ। 2010 থেকে 13 ম্যানচেস্টার সিটি, 2014 থেকে 16 খেলেছিলেন লিভারপুলের জার্সিতে। অবশ্যই ইংল্যান্ড, তাদের ফুটবল ভাবনা দারুণ। যদিও খাওয়া দাওয়ায় কিছুটা সমস্যা হয়, তবে ক্লাবগুলো অসাধারণ। ফুটবলের জন্য ইংল্যান্ডই বেস্ট। অন্যদিকে বার্সার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এখনও অনন্য বর্তমানে বেসিকটাসের খেলা মিডফিল্ডার কেভিন প্রিন্স বুয়াটেংয়ের। যতজন খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছি তাদের মধ্যে মেসি সেরা। তার অনুশীলন দেখেও অনেক কিছু শেখা যায়। আরিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।